পৃথিবীটা অনেক অদ্ভুত এবং রহস্যময়, আর এর মাঝেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা ব্যাখ্যা করা মানুষের পক্ষে সম্ভব নয়। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এমন একটা মহাপাপ যা আমরা কল্পনাও করতে পারবো না, আর এর পরিণতি অনেক ক্ষেত্রেই মানুষকে দুনিয়াতেই ভোগ করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা শুনছেন। প্রতিদিনের মতো একটি কথা আপনার মনে করিয়ে দিতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমাদের কোনো ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনের এবং আপনার আশেপাশের কারো জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস bhutan26@gmail.com এ পাঠাতে পারেন। স্পেলিং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন আর দেরি না করে আজকের লোমহর্ষক ঘটনায় চলে যাই। ঘটনাটা মেইল করে পাঠিয়েছেন রায়হান ভাই। আমি ঠিক তার মতো করেই ঘটনাটা বলার চেষ্টা করব। আমি রায়হান। ঘটনাটা তখনের যখন আমি নবম শ্রেণীতে পড়তাম। সালটা সম্ভবত ছিল 2018। ভালো মন্দ সত্য মিথ্যা যাচাই করার যথেষ্ট ম্যাচুরিটি আমার ছিল। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। খুব ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল এক বিরল রোগে আক্রান্ত হয়ে। তখন আমার বয়স ছিল মাত্র 2 বছর। এই কথাটা আমি আমার বাবার কাছে শুনেছি, কিন্তু আত্মীয় স্বজন অনেকেই বলেছে যে আমার মা নাকি পাগল ছিল এবং নিজেই আত্মহত্যা করেছে। আমার একজন বড় বোন আছে, তার নাম রিমা। আমি আপুকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু আপু পরিষ্কার করে আমাকে কিছুই বলেনি। কীভাবেই বা বলবে? তখন আপুর বয়স ছিল মাত্র 6 বছর। এত কিছু সে বোঝে না তখন। তাও মায়ের কথা বললেই কেমন যেন একদিকে তাকিয়ে কি যেন ভাবত। মনে হতো সে কিছু একটা দেখেছে যেটা সে ভুলতে পারছে না। মা মারা যাওয়ার পর থেকে আপুর একটা অদ্ভুত সমস্যা হয়। হঠাৎ হঠাৎ খিঁচুনি এসে অজ্ঞান হয়ে যেত। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। ডাক্তার বলতো প্যারানয়েড সিজার, অর্থাৎ তার মস্তিষ্ক এমন কোনো ঘটনা রিকল করতে চায় যা সে সহ্য করতে পারে না। তখনই তার খিঁচুনি চলে আসে। যাই হোক, ছোট থেকে যেহেতু আপুর সাথে বড় হয়েছি, আপু সবসময় আমাকে অনেক আদর করে এবং মায়ের জায়গায় আমি আমার রিমা আপুকেই দেখেছি সবসময়। বাবার সাথে মায়ের বিষয়ে কথা বলাই যেত না, বলতে গেলেই কেমন যেন রেগে উঠতেন। তাই আমি ভয়েই জিজ্ঞাসাই করতাম না। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। বাবার চাকরির সুবাদে আমাদের প্রায়ই ঠিকানা পরিবর্তন করতে হতো। বর্তমানে বাবার ট্রান্সফার হয়েছে কুমিল্লার একটি সরকারি অফিসে। সে সুবাদে আমরা কোয়ার্টার পাই কুমিল্লার টমসন ব্রিজের নিকটস্থ পুরনো একটি বাড়িতে। তবে আমরা আসবো বলে কেয়ারটেকার সব আগে থেকেই গুছিয়ে রেখেছিল। ঘটনাটা ঠিক শুরু হয় এই বাসা পরিবর্তনের সময়। আমরা যখন মালামাল গোছাচ্ছিলাম, আমি একটা পুরনো টিনের বক্স পাই যেটা তালা দেওয়া ছিল। যেহেতু মায়ের ঘর থেকে পেয়েছি তাই কাউকে বলিনি, কারণ বাসায় মায়ের ব্যাপারে কেউ আমাকে কিছুই বলতে চায় না, শুনতেও চায় না। আমি জানি না আমার মা কেমন ছিল, তবে এটা আমি ছোট থেকেই জানার অনেক চেষ্টা করেছি আমার মায়ের আসলে কি হয়েছিল। ঘটনায় ফিরি। আমি যে বক্সটা পেয়েছিলাম সেটা অনেক ধরনের তাবিজ দিয়ে পেঁচানো ছিল এবং তার উপর কি এক অদ্ভুত ভাষায় কি সব লেখা ছিল, খোদাই করা। আমি আজ 3 দিন হলো বক্সটা আমার সাথে রেখেছি। বাসা পরিবর্তন এবং গোছানো সুবাদে ঘরে অনেক লোক, তাই সুযোগ পাইনি যে খুলব। আমাদের নতুন বাসায় একজন কাজের মহিলা আছে, তার নাম মুমু খালা। তিনি সবসময় এই বাসায় কাজ করেন। তারও একটা ছেলে আছে, সে এবার ক্লাস 8-এ উঠেছে। তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমরা কোয়ার্টারের পেছনের পুকুরে মাছ ধরতাম, খেলাধুলা করতাম। বলতে গেলে দিনের প্রায় অনেকটা সময় একসাথে কাটাতাম। এই সবের ফাঁকে বক্সের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। একদিন আমি আর মোমো খালার ছেলে ফায়াজ কোয়ার্টারের পিছনে একটা জঙ্গলের মতো আছে, সেখানে একটা ছোট্ট টিলা আছে, সেখানে ঘুরে দেখব বলে ঠিক করলাম। কারণ ফায়াজ বলল সেই জায়গা নাকি ভালো না, সেখানে নাকি জিন থাকে। কিন্তু আমি মুসলিম হলেও এগুলো বিশ্বাস হতো না।
সে বলা মাত্র আমি তাকে যাওয়ার জন্য জোর করলাম। সেও রাজি হলো। কোয়ার্টারের পেছনে পুকুরের পাড় দিয়ে হেঁটে যেতে থাকলাম। ঘন বাঁশগাছ, এর মাঝে একটা ছোট্ট মন্দিরের গম্বুজ, যা অর্ধেক বের হয়ে আছে। দেখে মনে হচ্ছে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আমি ফাইয়াজকে বললাম, চল ভিতরে গিয়ে দেখি যে গম্বুজের ভেতরে কি আছে, কিন্তু সে ভয়ে যেতেই চাইল না। তখন একটা পর্যায়ে আমি তাকে বললাম, তুই এখানে দাঁড়া, আমি গিয়ে দেখি ভেতরে কি আছে। তারপর আস্তে আস্তে আমি গম্বুজের দিকে এগোতে থাকলাম। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যদিও আমি এসবে বিশ্বাস করি না। আমি যখনই গম্বুজটার খুব কাছাকাছি চলে এসেছি, আমার মধ্যে কেমন যেন একটা অন্যরকম ছটফটানি অনুভব হলো। যেই আমি ভিতরে উকি দিব, পিছন থেকে এমন জোরে একটা চিৎকার শুনলাম, ভয়ে আমার রূহ সহ কেঁপে উঠল। চিৎকারটা ছিল মোমো খালার। তিনি চিৎকার করে বললেন, রায়হান বাবা, তাড়াতাড়ি বাসায় এসো, তোমার আপুর কি জানি হইছে, শ্বাস নিতে পারছে না। তখন আমি দৌড়ে বাসায় ফিরলাম। এসে দেখি আমার আপু ফ্লোরের মেঝেতে পড়ে আছে এবং আপুর খিঁচুনি এসেছে, কিন্তু কেন যেন এইবার একটু অন্যরকম লাগছে। যখন আমি বুঝতে শুরু করেছি, তখন থেকেই এই ঘটনাটা অনেকবার দেখেছি, কিন্তু এইবার অনেকটা অন্যরকম, যেটাকে আসলে খিঁচুনি বলা যায় না। আমি দৌড়ে গিয়ে আপুকে টেনে বসালাম। দেখলাম আপুর শরীর স্বাভাবিক মানুষের তুলনায় অনেক ভার এবং ঠান্ডা। সে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। সে ইশারা দিয়ে আমাকে কিছু একটা দেখাতে যাচ্ছে। অনেক চেষ্টার পর বুঝতে পারলাম সে আমার রুমের কথা বলছে। আমি দৌড়ে আমার রুমের দিকে গেলাম। গিয়ে দেখি আমার লুকোনো সেই মায়ের বক্সটা আমার খাটের উপর খোলা অবস্থায় পড়ে আছে, এবং উপরের তাবিজগুলো যেগুলো দিয়ে বক্সটা পেঁচানো ছিল সেগুলো খোলা। এর মাঝেই আপু বিকট চিৎকার দিয়ে উঠল। আমিও আর আগ পাছ না ভেবে এটা খাটের নিচে ঢেল দিয়ে দৌড় দেই। গিয়ে দেখি আপুর চোখ উল্টো হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার টেনশনে শরীর গরম হয়ে যাচ্ছে, অনবরত ঘামাচ্ছি, মাথা কাজ করছে না। এর মধ্যেই মোমো খালা বাবাকে কল করে এবং বলে আপুর এই অবস্থা, যেন দ্রুত বাসায় আসে। কিছুক্ষণের মধ্যেই বাবার সাথে একজন লোকাল ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার সব পর্যবেক্ষণ করে তাকে ইমিডিয়েট ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেন এবং বলেন যেন তাকে নিউরো ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। আপু ঘুমিয়ে গেলে বাবা ডাক্তারকে এগিয়ে দিয়ে আসেন। তখন আমি আপুর পাশে বসেই তার চেহারার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এই বক্সটার কারণেই আপুর কিছু একটা হয়েছে। কিছুক্ষণ পর বাবা আসে এবং আমাকে জিজ্ঞেস করে আপুর এমন অবস্থা হলো কেমন করে এবং আমি কোথায় ছিলাম। আমি বললাম আমি তো উঠানে খেলছিলাম। বাবা খুব নিরাশ মন নিয়ে নিজের রুমে চলে গেলেন। পরদিন আপুকে নিয়ে আমি আর বাবা খুব সকাল সকাল কুমিল্লার নাম করা একজন নিউরো ডাক্তার দেখালাম। হয়তো নাম বললে মোটামুটি সকলেই চিনবেন। যাই হোক, ডাক্তারের প্রেসক্রাইব করা সকল টেস্ট শেষ করে ডাক্তারের চেম্বারে আবার যাই। তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ, তার কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই কথা শুনে বাবা আমি খুব অবাক হলাম। তারপরও ডাক্তার বললেন তাকে বেড রেস্ট নিতে হবে এবং কিছু ঘুমের ওষুধ দিলেন। তবে সব শেষ করে আব্বুকে নিয়ে আমি আর আব্বু বাসায় ফিরে আসি। রাত 12টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। আমি বক্সের তালা একটা প্লাস দিয়ে খুলে ফেললাম। বক্সটা খুলতেই আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। ভেতরে একটা কাচের বোতল, কিছু তাবিজ এবং কিছু কাগজের চিঠির মতো। আর এই কাগজের চিরকুটগুলিতে কি যেন লেখা। কাচের বোতলটা কর্ক সিস্টেম। যেই বোতলটা খুললাম, ভিতরে রক্তের মতো লাল কি যেন, আর এত বাজে দুর্গন্ধ, মনে হচ্ছে রক্ত পচা গন্ধ। কুরবানি ঈদের পরের কয়েকদিন চারপাশে এমনই একটা গন্ধ থাকে। মুখটা খোলা মাত্র নিমিষেই বোতলটা খালি হয়ে গেল। আর এমন সময় রুমে চলে আসে বাবা। বাবা আমার হাত থেকে বক্সটা থাবা দিয়ে ফেলে দিল। আমাকে অনেক জোরে একটা চড় মারল। আমি রেগে ফেটে উঠলাম। রেগে বাবাকে বললাম, বাবা
আজ আপনি আমাকে বলতেই হবে মায়ের কি হয়েছে, বক্সটা কিসের, কি আছে এই বক্সে, মায়ের কি হয়েছিল সব বলতে হবে আমাকে। বাবা কিছু না বলেই রুম থেকে বের হয়ে গেল। ওইদিকে আপুর শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এই অবস্থায় মোমো খালা বলে ওঠে তাদের গ্রামের বাড়িতে একটা হুজুর আছেন যিনি মানুষের রুকাইয়ার মাধ্যমে সুস্থ করে তোলেন। ওই দিন বিকালেই বাবা ওই হুজুরের কাছে যায়। সব কিছু শুনে হুজুর বললেন আগামীকাল আমাদের বাসায় আসবেন, তার জন্য যেন সরিষার তেল 1 বোতল পুকুরের পানি ব্যবস্থা করে রাখা হয়। পরদিন বাবা সেসব কিছু গুছিয়ে রাখেন। বিকালে আসরের নামাজের শেষে হুজুর আমাদের বাড়িতে চলে আসেন। হুজুর আপুর রুমে ঢুকে তাকে পাক পবিত্র করতে বলেন। সব কিছু নিয়ে বসে হুজুর ক্রমান্বয়ে দোয়া দুরুদ পাঠ করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে আপুর মাথায় ফু দিয়ে একটা গ্লাসে পড়া পানি আপুর মুখে ছুঁড়ে মারেন। সাথে সাথে রুমে বাতাস যেন গরম হয়ে ওঠে। একটা ভারী কণ্ঠে আপু বলে ওঠেন, হুজুর বলেন, কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছিস, কেন তাদের বিরক্ত করছিস, কি চাস তুই? এই মেয়ের মা আমার পরিবার এবং আমাকে অনেক বছর যন্ত্রণা দিয়েছে, আমাদের শান্তিতে থাকতে দেয়নি, আমাদের ব্ল্যাকমেইল করে নিজের এবং অন্যদের স্বার্থ হাসিল করত। আমার পরিবারের এক সদস্যকে সে আটকে রেখেছিল। অন্য আরেক হুজুরের মাধ্যমে আমি আমার পরিবার এই যন্ত্রণা থেকে মুক্ত হই, কিন্তু আটকে থাকা আমাদের পরিবারের ওই সদস্য আর মুক্ত হতে পারেনি। তাকে অনেকবার সতর্ক করার পরও সে আমাদের ওই সদস্যকে মুক্ত করেনি। এই এক পর্যায়ে তার মাকে মেরে ফেলতে আমরা বাধ্য হই। তাকে তার মৃত্যুর আগে আমি বলেছিলাম এই পাপের শাস্তি তাকে এবং তার পরিবারকে পেতেই হবে। যখনই তার মেয়ে সেই টিনের বক্সের তাবিজ খুলে ফেলে তখন আমার পরিবারের সদস্যরা মুক্ত হয়ে যায়। এরপর থেকে আমি তার গায়ে ভর করি এবং শাস্তি দেওয়ার পরিকল্পনা করি। এসব কথা শুনে হুজুর বলল, তোর পরিবারের সদস্য তো এখন মুক্ত, তাহলে কেন এই মেয়েকে এখন কষ্ট দিচ্ছিস? সে তো কোনো দোষ করেনি, তার মা করেছে। তুই যদি এখন তার শরীর ছেড়ে চলে না যাস তাহলে আমি তোকে বন্দি করতে বাধ্য হব। তার মা তান্ত্রিক ছিল, এতে তার কোনো দোষ নেই। পরে হুজুরের সাথে অনেক বাকবিতণ্ডার পর অবশেষে সে রাজি হলো একেবারে চলে যাওয়ার জন্য। বিপরীতে সে এক দামে কেনা জোড়া খাসি এবং জোড়া মুরগি দাবি করে এবং সে ওই বক্সটিকে আগুনে পুড়ে ফেলার জন্য বলে দেয়। পরদিন বিকালে বাবা জোড়া খাসি এবং জোড়া মুরগি আমাদের বাড়ির পেছনের একটি ফসলি জমির মাঝে সন্ধ্যার সময় দিয়ে আসে, যেখানে সে দিয়ে আসার জন্য বলেছিল। ওই দিন রাতে আপুকে 1 লিটার দুধ আর হুজুরের পরা পানি দিয়ে ভালো করে গোসল করানো হয় এবং রাতে আপু ঘুমিয়ে যায়। পরদিন থেকে আল্লাহর রহমতে মোটামুটি সুস্থতার জগতে ফিরে আসতে থাকে। আপু সুস্থ হলে আপুর কাছে আমি মায়ের ব্যাপারে ভালোভাবে জানতে চাইলে আপু বলে, মা ছিল একজন তান্ত্রিক, যার কাজই ছিল জিন বশ করে মানুষকে কালো জাদু করা। বাবার সাথে মায়ের এইসব ব্যাপার নিয়ে প্রায়ই ঝগড়া হতো, যেন মা এগুলো ছেড়ে দেন। এক পর্যায়ে তাদের বিবাহ ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়, কিন্তু আমার দিকে তাকিয়ে বাবা মন থেকে কখনোই ছাড়াছাড়ি করতে চাননি। পারিবারিক অনেক সমঝোতার পর মা এসব ছেড়ে দিতে বাধ্য হন, কিন্তু সঙ্গে থাকা বা তার পালিত জিনগুলি ক্রমান্বয়ে তাকে ডিস্টার্ব করতে থাকে। এরপর আমি এবং বাবা মাকে কখনোই আর এসব করতে দেখিনি, তবে মা দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল। একসময় পরিস্থিতি এমন হয়েছিল মাকে খাটের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা লাগতো। মা নাকি বাবাকে প্রায়ই বলতো যে তারা আমাকে ডাকে, তারা আমাকে বাঁচতে দেবে না, ক্ষমা করে দাও আমাকে। এসব প্রায় সময় মা বাবাকে বলতো। একদিন অফিস থেকে ফিরে বাবা দেখে মায়ের বিভৎস মরদেহ শিকলে বাঁধা অবস্থায় পড়ে আছে, চোখ বেরিয়ে গেছে, মাথা ফেটে ছিটকে গেছে, আর আপু অজ্ঞান হয়ে পড়ে আছে তার পাশে। এরপর থেকেই নাকি আপুর এই সমস্যা। আপু সেদিন মাকে মারা যেতে দেখেছিল, কিন্তু আজও আপু কি দেখেছে কাউকে বলেনি। বলতে গেলেই নাকি খিঁচুনি চলে আসে, প্যানিক অ্যাটাক হয়। যাই হোক, সব কিছুর শেষে আপু এখন অনেক সুস্থ আছেন। 4 বছর হলো আপুর বিয়ে হয়েছে, একটা ফুটফুটে
মেয়ে সন্তানও আছে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার আপুর জন্য। আর যেহেতু প্রথমবার কোনো ঘটনা পাঠিয়েছি, তাই লিখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি একটি ভয়েস মেলে পাঠিয়েছেন ডক্টর সাইদুর রহমান। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নিত্য নতুন সত্য ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের প্রত্যেকটি ঘটনা পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। তো চলুন দেরি না করে আমরা মর্গের সেই ভয়ঙ্কর সত্য ঘটনায় ফিরে যাই। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইদুর রহমান। আমি আপনাদের সাথে আজকে আমার জীবনের একটি ভয়াবহ ঘটনা শেয়ার করব, যেটি আমার জীবনে আসলে আমি যখন ছাত্র ছিলাম মেডিকেলের অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এবং এই বিষয়টা নিয়ে আমি আসলে বহুদিন ডিপ্রেশনে ছিলাম যে আসলে আমার সাথে এটা কী ঘটে গেল। তো আমি ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব একেবারে শুরু থেকেই। যখন আমি মেডিকেলে তৃতীয় বর্ষে ছিলাম, আমাদের তৃতীয় বর্ষে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে কমিউনিটি মেডিসিন আর একটি ফরেনসিক মেডিসিন। তো কমিউনিটি মেডিসিন ভালো এবং খুবই এনজয়েবল। মেডিকেল স্টুডেন্টরা যারা আমার জুনিয়র বা সিনিয়র যারা বা আমার সহপাঠীরা যারা আমার এই ঘটনাটি শুনছে তারা জানে কমিউনিটি মেডিসিন খুবই ভালো এবং এনজয়েবল একটি সাবজেক্ট। কিন্তু বিপরীতক্রমে ফরেনসিক মেডিসিনে হচ্ছে আমরা যেই প্র্যাকটিক্যাল করতে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অটোপসি। অটোপসি মানে হচ্ছে আমরা আসলে একেবারে খাস বাংলায় বলতে গেলে হচ্ছে গিয়ে মানে কোনো একটা মৃতদেহকে ব্যবচ্ছেদ করে মেডিকেলের শিক্ষার্থীরা এগুলো মানে ওইটাতে মানে বিভিন্ন দেহের স্ট্রাকচার, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর ব্যাপারে পড়াশোনা করা, এটাকে অ্যানাটমিক্যাল ডিসেকশন বলি। তো এখানে মানে বিষয়টি হয়েছিল 2019 সালে। আমি তখন তৃতীয় বর্ষের ছাত্র। আর আমি স্বভাবতই লাইব্রেরিতে পড়ার অভ্যাস নেই। আমাদের লাইব্রেরিটা হচ্ছে 4তলা ভবন, তো এর 4র্থ তলায় হচ্ছে আমাদের লাইব্রেরিটা। আর এর 3 তলায় হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, আর 2 তলায় ফরেনসিক ডিপার্টমেন্ট, আর নিচতলায় হচ্ছে টিচিং মর্গ, মানে মর্গ যেটা যেখানে ফরেনসিক এর যে লাশ কাটা হয়। তো এই লাশ কাটার এটা হয় হচ্ছে নিচতলায়। তো আমি সাধারণত এমনিতে লাইব্রেরিতে পড়ি না, বা আমি এখনো পড়ার অভ্যাস নেই, আগে তো ছিলই না। আমি রুমেই পড়তাম, কিন্তু আসলে তখন পরীক্ষা ছিল আর রুমে কেউ ছিল না বা পড়ার তেমন আগ্রহ পেতাম না। তাই একদিন আমি ওই লাইব্রেরিতে 4 তলায় পড়ি। তো অনেকক্ষণই পড়ি। আমাদের সাধারণত লাইব্রেরিটা রাত্র 9টায় বন্ধ হয়। তো আমি রাত্র 9টা পর্যন্ত লাইব্রেরিতে পড়ি ওই দিন। মানে আমার মনে হয় এর আগে 2বার বা 2-1বার লাইব্রেরিতে পড়া হয়েছে, এর আগে পড়া হয় নাই। তো ওই দিন রাত্র 9টায় যখন আমি লাইব্রেরিতে পড়া শেষ করে, তখন লাইব্রেরিতে অলমোস্ট আরেকজন ছেলে ছিল, এছাড়া তেমন কেউই ছিল না। লাইব্রেরিটা বন্ধ হয়ে যায়। আমি তখন লিফট দিয়ে নিচতলায় যে নামি, মানে আমাদের লিফটটা যেখানে শেষ ওখানেই হচ্ছে মানে পাশেই হচ্ছে টিচিং মর্গ, মানে মর্গের যেই কলাপসিবল গেটটা সেটা হচ্ছে একেবারে পাশে। তো আমি যখন লিফট দিয়ে নামি তখন এই কলাপসিবল গেটের কাছে যখন মানে লিফটটা যেখানেই ওপেন হয় এর ডান পাশে একটু দূরেই হচ্ছে কলাপসিবল গেট। তো আমি যখন লিফট দিয়ে নামি তখন হঠাৎ করে মানে এর আগে আমাদের তো ফরেনসিক মেডিসিনে তো লাশ কাটা হয়েছে। তো একটা লাশ কাটলে স্পেশালি যখন লাশের শরীরের ভিতরে পাকস্থলী কাটা হয় তখন যে একটা দুর্গন্ধ আসলে আমাদের নাকে আসে। তো আমি যখন লিফট দিয়ে নামলাম, নিচতলায় বের হওয়ার সাথে সাথেই
ওই দুর্গন্ধটা আমার নাকে আসে। তো মানে এর আগে ওই রাস্তা দিয়ে আমি যতদিন মানে লাইব্রেরিতে না গেলেও ওই রাস্তা দিয়ে বা ওই জায়গাতে বিভিন্ন সময় যখন আমি গিয়েছি, এই অফিসিয়াল টাইম বা ওই লাশ কাটার সময়ের বাহিরে এরকম কোনো গন্ধ আমার নাকে আসেনি। প্রথমবারের মতো আমার মনে হলো যে এই দুর্গন্ধটা আমার নাকে আসতেছে। তা আমি আবার দেখলাম সাথে সাথে ডানে তাকিয়ে যে কলাপসিবল গেটের তালাটা খোলা। তো আমি চিন্তা করলাম যে কলাপসিবল গেটের তালা খোলা এবং এরকম গন্ধ আসতেছে, তার মানে কি ভিতরে লাশ কাটতেছি কিনা। তো আমি কলাপসিবল গেটটা আস্তে আস্তে খুলে আমি মামা মানে যারা আমাদের মেডিকেলে লাশ কাটে তাদের ডোম, ওনাদের আমরা মামা বলেই ডাকি, তো বলতে বলতে সামনের দিকে যাই। মানে ওনাদের ডোমদের যে আলাদা রুম আছে, যে মামা ভিতরে কি কেউ আছেন, মামা কিছু করছেন, এইরকম মানে এরকম বলে আমি মামার রুমের দিকে যাই, ডোম মামার রুমে। তো আমি ওখানে গিয়ে দেখি কেউই নেই। আর টেবিলের উপরে একটা সুরতহাল রিপোর্ট আর একটা চালান রিপোর্ট পড়ে আছে। সুরতহাল রিপোর্টটা হচ্ছে গিয়ে যখন একটা লোক কোনো একটা সুইসাইড করে অথবা মারা যায়, ঠিক আছে, তো তার ওই পুলিশ যে অবস্থায় পায় তার একটা বিস্তারিত বিবরণ ওই সুরতহাল রিপোর্টে লেখা থাকে। আর চালান ফর্ম হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা বলা যায় একটা অনুমতিপত্র, যেটা দিয়ে হচ্ছে গিয়ে মানে অটোপসি বা লাশ কাটা হয়, এটার একটা অনুমতিপত্র। সাথে একজন পুলিশ চালান আর সুরতহাল রিপোর্টটা নিয়ে আসে ফরেনসিক ডিপার্টমেন্টে। তো আমি এত সুরতহাল রিপোর্টার চালানটা আমি এত পড়ে দেখি নাই, ঠিক আছে। আমি যখনই এই সুরতহাল রিপোর্টার চালানটা ভাবলাম যে একটু পড়ি দেখি, তখনই আমার কানে ওই কিছু হাতুড়ি দিয়ে কোনো কিছু বারবার বাড়ি দিচ্ছে এমন আওয়াজ আমার কানে আসে। তো মানে হাতুড়ি দিয়ে সাধারণত অটোপসিতে যখন মানে আমাদের যে ব্রেন বা আমাদের যে মস্তিষ্কটা চারপাশের যে হাড্ডি দ্বারা পরিবেষ্টিত থাকে, সবাই বোঝার জন্য আমি সাধারণ টার্মেই বলছি, ওই ব্রেনটাকে হাড্ডি থেকে বের করার জন্য আগে হাড্ডিটা কাটতে হয়। তো হাড্ডি যেহেতু শক্ত, ওই মাথার যেই সূচার লাইন বরাবর মামারা সাধারণত হাতুড়া দিয়ে এটা মানে জোরে জোরে বাড়ি দিয়ে এই মানে মাথার সূচার লাইনগুলোকে আলাদা করে হাড্ডিগুলোকে খুলে ব্রেনটা বের করে নিয়ে আসে। তো এই কাজটা, তো এইরকম যে হাতুড়ার বাড়ি, এটা আমার কানে আসতেছিল। এবং ঠিক এই হাতুড়ার বাড়িটা কোত্থেকে আসতেছিল আমি লোকেট করতে চাইলাম। তো আমি দেখলাম যে এই আওয়াজটা ঠিক বরাবর অপোজিটে যে ক্লাসরুম আছে দূরে, ক্লাসরুম বলতে গ্যালারি রুম আর কি, আমাদের মেডিকেলে মানে গ্যালারি রুমগুলোতে যেখানে লেকচার হয় ওইগুলাতে বড় বড় গ্যালারি রুম থাকে। তো আমাদের ফরেনসিক ডিপার্টমেন্টে একটা গ্যালারি রুম আছে। তো অটোপসি ডিসেকশন টেবিল থাকে সামনে, আর সামনে বড় অনেকগুলা বড় টেবিল গ্যালারিতে যেখানে শিক্ষার্থীরা বসে, এবং ডিসেকশন টেবিলে একটা মরা লাশ থাকে যেটাকে কেটে শিক্ষার্থীদের দেখানো হয়। তো ওই রুমটা থেকে এই আওয়াজটা আসতেছিল বারবার, যে হাতুড়া দিয়ে কেউ, আমার কাছে মনে হচ্ছিল কেউ হয়তো কোনো একটা লাশের মাথা হাড্ডিগুলাকে হাতুড়া দিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে আলাদা করতেছে। তো আমি ভাবতেছিলাম ওখানে হয়তো ওই রুমের ভিতর আমাদের ডোম মামা কোনো একজন কাজ করতেছে। তো আমি ওই ক্লাসরুমের দিকে এগিয়ে যাই, গিয়ে আমি দরজাটা খুলি, কিন্তু খোলার পরে দেখলাম যে ভিতরে কেউ নেই। ওই যে হাতুড়ার শব্দটা ওইটাও বন্ধ হয়ে গেছে এবং ভিতরে কেউ নেই। তো হঠাৎ করে ওই ক্লাসের ডান দিকে আমি দেখলাম একটি খুব সম্ভবত 30 থেকে 35 বছরের মতো হবে একজন লোকের লাশ শোয়ানো আছে এবং মাথাটা ডান কাত করা আছে। তো আমি দেখে হঠাৎ করে দেখছি, তো আমার কাছে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই প্রথমে,
কিন্তু পরবর্তীতে যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, এরকম লাশ কাটার অভিজ্ঞতা থেকে আমি মানে নিজেকে অন্তত মেডিকেল স্টুডেন্ট হিসাবে এই জিনিসটাতে আমরা অভ্যস্ত। তো আমি আস্তে আস্তে ভিতরে একটু লাশটার কাছে গেলাম। তো আমি ভেবেছি এটা হয়তো কোনো একটা সুইসাইডাল হ্যাঙ্গিং হবে, মানে ফাঁসি দিয়েছে অথবা এরকম কোনো কিছু একটা হবে, অথবা কোনো পয়জনাস কেস, বিষ খেয়েছে, এরকম কিছু হবে। কিন্তু কাছে গিয়ে আমি হঠাৎ আমার মানে ভয় পেয়ে যাই। আমি দেখি যে আসলে লোকটা জবাই করা। তার মানে আমি বুঝতে পারি যে লোকটাকে জবাই করা হয়েছে। শুধুমাত্র পিছনের মানে গলার যে পিছনের ঘাড়ের চামড়াটা লেগে আছে, এছাড়া পুরা গলায় আসলে ওনার আলাদা। তো এই অবস্থায় মানে আমার মানে হঠাৎ করে দেখেছি, তো সাথে সাথে আমার মানে মনে হলো যে আমার রক্ত শীতল হয়ে গেল। আমি মানে প্রচণ্ড পরিমাণে, রুমে কেউ নাই, একবারে নিস্তব্ধতা। ঠিক এই সময়ে আবার আমি হাতুড়ার মানে মামাদের যে হাতুড়ির বাড়ি, এটা আবার শুনতে পাই। এবং আমার কাছে মনে হচ্ছিল এই হাতুড়ার বাড়িটা এই ক্লাসরুমের একেবারে শেষ প্রান্ত থেকে আস্তে আস্তে হাতুড়ার বাড়িটা আমার দিকে আসতেছে। মানে একটা সাউন্ড লো এমপ্লিফিকেশন থেকে হাই এমপ্লিফিকেশনের দিকে গেলে যেমন হয়, মানে আস্তে আস্তে সাউন্ডটা আমার দিকে আসতেছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার প্রচণ্ড পরিমাণে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি ওই মানে একা ওই জায়গাতে এইরকম একটা অবস্থায় আসলে মানে আমি এইরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হবে আমি মানে কখনো চিন্তাও করিনি। সাথে সাথে আমি 2 পা পিছনে এসে আমি রুম থেকে বের হয়ে যাব, মানে আমি ভয়ে দৌড় দিব এমন একটা অ্যাটেম্প্ট নেই। আমার কাছে মনে হচ্ছিল আমার শরীরটা চলছেই না। বিপরীত ক্রমে যেই হাতুড়ির যেই আওয়াজটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তো আমি একটা সময় দৌড়ে এই রুম থেকে বের হয়ে আসি। এসে আমি আবার ডোম মামার রুমে যাই, দেখি না ওখানে ডোম মামা বসে আছে। এখন হয়তো ছিল না, আগে কোথাও থেকে হয়তো আসছে, এবং বাহিরে 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে, এবং রোগীর 2-1 জন লোক সম্ভবত বাহিরে আহাজারি করতেছে। তো আমি আসলে ডোম মামাকে বললাম যে মামা, এই আপনারা কখন আসলেন? বললো এই তো মামা, আমরা চা খেতে গিয়েছিলাম, মাত্র আসলাম। তো আমি বললাম যে ওই ক্লাসরুমে যে একটা লাশ রাখা আছে, আপনাদের এই চালান সুরতাল রিপোর্ট, এটা কি ওই লাশের? ডোম মামারা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল যে কি বলতেছেন মামা, এটা ক্লাসরুমে লাশ আসবে কোত্থেকে? এই যে চালান, এই যে সুরতাল রিপোর্ট, এটা তো একটা মহিলার। আমি বললাম এটা মহিলার মানে? বলে এই যে আপনি পড়েন, আমার কাছে সুরতাল রিপোর্টটা দিল, এখানে লিমা আক্তার নামে একটা মহিলার, বয়স 55 বছর, পয়জনাস কেস, বিষ খাওয়া কেস। এটা এই ডোম মামাদের পাশের রুমেই শোয়ানো আছে এই সুরতাল রিপোর্ট, এবং চালানটা হচ্ছে গিয়ে এই লাশটার। তো আমি পাশের রুমে গিয়ে চুকি দিয়ে দেখলাম, হ্যাঁ ঠিক আছে, মামা ঠিক বলেছে যে এই সুরতাল রিপোর্ট চালানটা হচ্ছে এই। তা আমি বললাম তাহলে মামা ওই যে ক্লাসরুমে যে ওই একটা লোক গলা জবাই করে গলা কাটা, ওইটা কি? কই, আজকে তো এরকম কোনো লাশ আসেনি। সাথে সাথে আমি আসলে পুরা রীতিমতো মানে স্তব্ধ হয়ে গেলাম যে আসলে আমার সাথে এটা কি ঘটলো। তা আমি মামারা বললাম দেখে যান আপনারা। পরে আমি মামাদের নিয়ে আমি ক্লাসরুমের দিকে যাই, গিয়ে সত্যিকার অর্থে দেখি ওখানে আসলে কোনো লাশ নেই। তো মানে আসলে এই মামারা তখন আমাকে আসলে আশ্বস্ত করে যে মামা আসলে আপনারা তো নতুন 3rd ইয়ারে উঠেছেন, তো এরকম আসলে শুধু আপনার সাথেই না, এর আগেও 2-1 জন মেয়ের সাথে এরকম হয়েছিল, মেডিকেল স্টুডেন্টদের এরকম অনেক সময় এক্সপিরিয়েন্স হয়, কিন্তু সত্যি এর কোনো ভিত্তি না। মানে ডোম মামারা আমারে বুঝাচ্ছে মামা এগুলার কোনো ভিত্তি নেই, আমরা তো রাত বিরাতেও লাশ কেটে থাকি, তো আপনি হয়তো এটা ভয় পেয়েছেন এরকম কোনো কিছু বা কোনো। তো তখন আমি নিজেকে মানে বুঝাই যে আসলে আমি ভুল দেখেছি কিনা,
আমার সাথে মানে নিজেকে বুঝ দেয়, কিন্তু আসলে আজও পর্যন্ত এই বিষয়টা যখন আমি চিন্তা করি আমার গা শিউরে ওঠে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আর ভালো থাকবেন সবাই, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।